আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল একটা বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের সলিউশন ক্লাসে। আমরা আজকের এই ক্লাসটিতে সমাধান করার চেষ্টা করব আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের যেই নবম অধ্যায় রয়েছে রেওয়ামিল। এই রেওয়ামিলের অধ্যায়ে কুমিল্লা বোর্ড 2024-এ যেই প্রশ্নটি এসেছিল, আমরা আজকের এই ক্লাসে আমাদের ওই কুমিল্লা বোর্ড 2024-এর প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব। আমরা যদি একটু প্রশ্নটার দিকে তাকাই, দেখো আমাদের প্রশ্নে কি বলেছে সোনালী এন্টারপ্রাইজের 2023 সালের 31শে ডিসেম্বর তারিখের কতিপয় হিসাবের উদ্ধৃত নিম্নরূপ। আচ্ছা, কি কি হিসাবের উদ্ধৃত আছে? মূলধন 2,25,000 টাকা, ক্রয় 1,65,000 টাকা, বিক্রয় 3,30,000 টাকা, প্রাপ্য বিল 22,000 টাকা, ডাক ও তার 3,800 টাকা, মণিহারি 10,000 টাকা, ইজারা সম্পত্তি 10 বছরের 2 লক্ষ টাকা, অগ্রিম ভাড়া 16,000 টাকা, বহি ফেরত 6,500 টাকা, বিনিয়োগের অনাদায়ী সুদ 8,800 টাকা, অফিস সরঞ্জাম 1 লক্ষ টাকা, আন্তঃফেরত দেওয়া আছে হচ্ছে কত? 7,800 টাকা, প্রাপ্য কমিশন 6,200 টাকা, অগ্রিম উপভাড়া 11,000 টাকা, প্রদেয় মজুরি 3,600 টাকা, সমাপনী মজুদ পণ্য 35,000 টাকা, ব্যাংক জমার উদ্ধৃত 65,500 টাকা। আমাদের প্রশ্নে আমাদের কাছে আসলে কি জানতে চেয়েছে? আমাদের প্রশ্নে আমাদের কাছে জানতে চেয়েছে, ক নম্বর প্রশ্নে আমাকে বলেছে যে উপযুক্ত তথ্য হতে নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। দেখো ভাই, নিট বিক্রয়, এটা যদি আমি মোটা দাগে তোমাদেরকে আসলে এটা নির্ণয় করার সূত্র বলতে চাই, এটা সূত্র হচ্ছে বিক্রয় যোগ অলিখিত বিক্রয় বাদ বিক্রয় ফেরত বাদ বিক্রয় বাদটা বাদ মুনাফাবিহীন বিক্রয়। এই কয়েকটা জিনিস আমি যদি যোগ বিয়োগ করি তাহলে যেই অ্যামাউন্টটা আমার বের হয় ওইটা হচ্ছে আমার জন্য বিক্রয়ের পরিমাণ, নিট বিক্রয়ের পরিমাণ। তাহলে আমি যদি আমার এই প্রশ্নটার দিকে তাকাই, দেখো আমার এখানে বিক্রয় দেওয়া আছে 3,30,000 টাকা এবং আন্তঃফেরত মানে হচ্ছে বিক্রয় ফেরত, আন্তঃফেরত খেয়াল করো, আন্তঃফেরত যেই ফেরতটা আমার দিকে আসতেছে আন্তঃফেরত, তাই না? আচ্ছা, আন্তঃফেরত কখন হবে? যখন আমি কারো নিকট কোনো পণ্যদ্রব্য বিক্রয় করব এবং যিনি পণ্যটা ক্রয় করেছিল তার পণ্যটা পছন্দ হয় নাই, পণ্যটা তার চাহিদা মতো হয় নাই, সে ওই পণ্যটা আমার কাছে ফেরত দিয়ে দিচ্ছে, তখনই তো সেটা ক্রয় ফেরত, তখনই তো সেটা বিক্রয় ফেরত, তখনই তো সেটা আন্তঃফেরত, তাই না? তাহলে আমি বিক্রয় থেকে আন্তঃফেরতটা বাদ দিব। এখানে বিক্রয় সম্পর্কিত আর কোনো কিছু দেওয়া নাই, তো আমরা যদি 3,30,000 টাকা থেকে 7,800 টাকা বাদ দেই তাহলে হচ্ছে আমার এখানে 3,22,200 টাকা, এবং এই 3,22,200 টাকা হচ্ছে আমার নেট বিক্রয়ের পরিমাণ। আচ্ছা, এরপরে আমরা আমাদের খ নম্বর প্রশ্নটা থেকে দেখি। আমাদের খ নম্বর প্রশ্নে আমাদের কাছে চেয়েছে সোনালী এন্টারপ্রাইজের 31শে ডিসেম্বর 2023 তারিখে রেওয়ামিল প্রস্তুত করবো। সোজা কথা, আমরা একটা রেওয়ামিল প্রস্তুত করব, এবং রেওয়ামিল প্রস্তুত করাটা আসলে খুব একটা কঠিন কাজ না। আমরা এতটুকু এই পর্যন্ত আসলে বেসিকের ক্লাস করার পরে এই পর্যন্ত এসে আর আমাদের রেওয়ামিল করাটা আমাদের কাছে আসলে খুব কঠিন কিছু মনে হয় না। রেওয়ামিল করার সময় আমরা আসলে 2টা লাইন মনে রাখবো, সেটা হচ্ছে সম্পদ ব্যয় উত্তোলন, এই 3টা হিসাবকে আমরা ডেবিট করব, আয় দায় মূলধন এই 3টা হিসাবকে আমরা ক্রেডিট করব। একদম সহজ হিসাব, সম্পদ ব্যয় উত্তোলন এই 3টা হিসাবকে আমরা ডেবিট করব, এই 3টা হিসাবকে আমরা ডেবিট করব, আয় দায় মূলধন এই 3টা হিসাবকে আমরা ক্রেডিট করে দিব। তাহলে আমরা যদি এই জায়গাটা একটু খেয়াল করি, আমরা যদি এই জায়গাটাতে এসে একটু খেয়াল করি, দেখো আমাদের এখানে সর্বপ্রথমে দেওয়া আছে মূলধন, আয় দায় মূলধনকে আমরা ক্রেডিট করে দিব, ক্রয় এটা একটা ব্যয়, আমাদের নিয়ম অনুযায়ী সম্পদ ব্যয় উত্তোলনকে আমরা ডেবিট করব, যে কারণে ক্রয় হিসাবটাও আসলে ডেবিট হবে, বিক্রয় এটা একটা আয়, আয় দায় মূলধনকে ক্রেডিট করতে হয়, এই জন্য বিক্রয় হিসাবকে আমরা ক্রেডিট করব, প্রাপ্য বিল এটা একটা সম্পদ ব্যয় উত্তোলনকে ডেবিট করতে হয়, এই জন্য আমরা প্রাপ্য বিলকে ডেবিট করে দিব। এরপর হচ্ছে ডাক ও তার হচ্ছে একটা ব্যয়, সম্পদ ব্যয় উত্তোলনকে ডেবিট করতে হয়, এই জন্য ডাক ও তারকেও আমরা ডেবিট করে দিব। মণিহারি দেওয়া আছে কত টাকা? মণিহারি দেওয়া আছে হচ্ছে আমার 10,000 টাকা। মণিহারি এটাও একটা ব্যয়, সম্পদ ব্যয় এবং উত্তোলন এটাকে আমরা কি করে দিব? ডেবিট করে দিব।
এরপর দেখো আমাদের এখানে দেওয়া আছে ইজারা সম্পত্তি 10 বছরের 2 লক্ষ টাকা। ইজারা সম্পত্তি একটা সম্পদ, সুতরাং সম্পদ ব্যয় এবং উত্তোলন এই জিনিসটাকে আমরা আসলে ডেবিট করে দিব। এরপর দেখো অগ্রিম ভাড়া দেওয়া আছে, ভাড়া অগ্রিম, ভাড়ার অগ্রিম একটা সম্পদ, সম্পদ ব্যয় উত্তোলন এটাকে আমরা ডেবিট করব, তো এটা ডেবিট হবে। বহিঃফেরত, বহিঃফেরত মানে হচ্ছে আমি বাহিরে ফেরত পাঠাচ্ছি। এখন আমি বাইরে আসলে কোন জিনিসটা ফেরত পাঠাবো? যেটা আমি ক্রয় করে নিয়ে আসছিলাম, যেটা আমি কিনে নিয়ে আসছিলাম, ওই জিনিসটাই কিন্তু আসলে আমি বাহিরে ফেরত পাঠিয়ে দিব, তাই না? তাহলে বহিঃফেরত মানে হচ্ছে ক্রয় ফেরত, এবং ক্রয় যদি একটা ব্যয় হয় এবং ব্যয় হওয়ার কারণে ক্রয় যদি ডেবিট করতে হয়, তাহলে ক্রয় ফেরত ব্যয়কে কমায় দেয়, বা বলতে পারি ক্রয়ের একটা অপোজিট হিসাব। এই জন্য ক্রয় ফেরত বা বহিঃফেরত এটাকে আমরা ক্রেডিট করে দিব। বিনিয়োগের অনাদায়ী সুদ, বিনিয়োগের সুদ একটা আয়, তবে যেহেতু এখানে অনাদায়ী সুদ বলা আছে, অর্থাৎ বিনিয়োগের সুদটা এখনো আমার আদায় হয় নাই, বিনিয়োগের সুদ এটা এখনো আমি আদায় করতে পারিনি, বকেয়া আছে। আয়ের বকেয়া একটা সম্পদ, তাহলে বিনিয়োগের সুদ 8,800 টাকা একটা সম্পদ, সম্পদ ব্যয় উত্তোলন এই হিসাবগুলোকে আমরা ডেবিট করে দেই, এই জন্য বিনিয়োগের সুদ টাকাটা আমার ডেবিট হবে। এরপর আমরা আসি হচ্ছে অফিস সরঞ্জাম। অফিস সরঞ্জাম দেওয়া আছে, দেখো কত, 1 লক্ষ টাকা। অফিস সরঞ্জাম একটা সম্পদ, সম্পদ ব্যয় উত্তোলনকে ডেবিট করতে হবে, তো এটাকে আমরা ডেবিট করে দিব। আন্তঃফেরত, আন্তঃফেরত মানে আমার কাছে যে পণ্যটা ফেরত আসতেছে, আমার কাছে কোনটা ফেরত আসবে, যেটা আমি বিক্রয় করেছিলাম। তার মানে আন্তঃফেরত মানে হচ্ছে বিক্রয় ফেরত। বিক্রয় একটা আয়, আয় হওয়ার কারণে বিক্রয়কে আমরা ক্রেডিট করতাম, তাহলে বিক্রয় ফেরত হওয়ার ফলে আমার আয়ের পরিমাণটা কমে যাচ্ছে, তাহলে এটাকে আমরা ডেবিট করে দিব, তাহলে আন্তঃফেরত বা বিক্রয় ফেরত এটা ডেবিট হবে। এরপর দেখো প্রাপ্য কমিশন, কমিশন, প্রাপ্য কমিশন, প্রাপ্য কমিশন, খেয়াল করো, প্রাপ্য, ভবিষ্যতে আমি এই কমিশনটা পাবো, এটা আমার জন্য একটা সম্পদ, এটা আমার জন্য একটা সম্পদ। তাই যেহেতু এটা আমার জন্য সম্পদ, তো সম্পদ ব্যয় উত্তোলনকে আমরা ডেবিট করি, এই জন্য প্রাপ্য কমিশনকেও আমরা ডেবিট করে দিব। এরপর হচ্ছে অগ্রিম উপভাড়া, উপভাড়া এটা আমার জন্য একটা আয়, উপভাড়া এটা আমার জন্য একটা আয়, আমি আয়টা অগ্রিম নিয়ে নিছি, আয়ের অগ্রিম হচ্ছে আমার জন্য দায়, আয়ের অগ্রিম এটা আমার জন্য দায়, তাহলে অগ্রিম উপভাড়া এটা আমার জন্য কি হয়ে যাবে, এটা আমার জন্য একটা দায় হয়ে যাবে, তাই না? তাহলে দায় হলে কি হবে, আয় দায় মূলধনকে ক্রেডিট করতে হয়, তাহলে অগ্রিম উপভাড়া এটা একটা ক্রেডিট হবে। এরপরে দেখো দেওয়া হচ্ছে প্রদেয় মজুরি, মজুরি এটা একটা ব্যয়, ব্যয় হিসাবে এটাকে আসলে আমাদের ডেবিট করার কথা ছিল, কিন্তু যেহেতু বলা আছে প্রদেয় মজুরি, প্রদেয় মজুরি, প্রদেয় মানে বাকি আছে, এটা বকেয়া আছে, তাই না? তাহলে ব্যয়ের বকেয়া, ব্যয়ের বকেয়া এটা আমার জন্য একটা, ব্যয়ের বকেয়া এটা আমার জন্য একটা দায়, আয় দায় মূলধনকে আসলে ক্রেডিট করতে হয়, তো প্রদেয় মজুরিকেও আমরা ক্রেডিট করে দিব। এরপর দেখো দেওয়া আছে সমাপনী মজুদ পণ্য, নিয়ম অনুযায়ী সমাপনী মজুদ পণ্য আসলে আমাদের রেওয়া মিল অন্তর্ভুক্ত হয় না। এরপর হচ্ছে ব্যাংক জমার উদ্ধৃত্ত 36,500 টাকা। দেখো ব্যাংক জমার উদ্ধৃত্ত এটা একটা সম্পদ, এবং সম্পদ ব্যয় উত্তোলন এই জিনিসগুলোকে আমরা ডেবিট করি, এজন্য আমরা এখানেও কি করব, এই অ্যামাউন্টটাকে আমরা ডেবিট করে দিব, তাই না? তাহলে আমরা যদি একটু রেওয়া মিলের ছকের দিকে এখন তাকাই, কোনটা ডেবিট কোনটা ক্রেডিট, আমরা কিন্তু খুব চমৎকারভাবে এটা আলোচনা করলাম। আমরা যদি এখন একটু দেখি, দেখো মূলধন ক্রেডিট, ক্রয় ডেবিট, বিক্রয় ক্রেডিট, প্রাপ্য বিল ডেবিট, ডাক ও তার ডেবিট, মণিহারি ডেবিট, ইজারা সম্পত্তি ডেবিট, অগ্রিম ভাড়া, অগ্রিম ভাড়া, অগ্রিম ভাড়া, ভাড়াটা আমি কি করছি ভাই, ভাড়াটা আমি অগ্রিম নিয়ে নিছি, তাহলে ভাড়াটা অগ্রিম নেওয়ার ফলে এটা কি হয়ে গেছে, আমার কাছে একটা অগ্রিম ভাড়া, অগ্রিম ভাড়া এটা কিন্তু আমার জন্য কি হয়ে যাবে, একটা সম্পদ হয়ে যাবে। ভাড়া এটা আমার জন্য ছিল ব্যয়, কিন্তু এটা আমি অগ্রিম দিছি, তার মানে এটা আমার জন্য সম্পদ হয়ে গেছে, ডেবিট। বহিঃফেরত ক্রেডিট, বিনিয়োগের সুদ অনাদায়ী সুদ ডেবিট, অফিস সরঞ্জাম ডেবিট, আন্তঃফেরত হচ্ছে আমার জন্য ডেবিট, প্রাপ্য কমিশন আমার জন্য ডেবিট, অগ্রিম উপভাড়া, অগ্রিম উপভাড়া এটা ক্রেডিট, প্রদেয় মজুরি ক্রেডিট, ব্যাংক জমার উদ্ধৃত্ত এটাও কিন্তু আমার জন্য ক্রেডিট হয়ে যাচ্ছে, তাই না? তাহলে দেখো আমরা খুব সুন্দর করে যখন রেওয়া মিলের ডেবিট ক্রেডিটটা একদম সহি শুদ্ধভাবে বসাইতে পারবো, তখন দেখবো যে আমার রেওয়া মিলের ডেবিট এবং ক্রেডিট পাশের যোগফলটা কিন্তু সমান চলে আসে। তাহলে দেখো ডেবিট ও ক্রেডিট পাশের দুই পাশের যোগফলই কিন্তু সমান 5,76,100 টাকা। তার মানে রেওয়া মিলের দুই পাশ মিলে গেছে, মানে আমাদের অঙ্কটা হয়ে গেছে। গ নাম্বার প্রশ্নে আমরা আসবো। আমাদের গ নাম্বার প্রশ্নে আমাদের কাছে কি জানতে চেয়েছে ভাই? গ নম্বর প্রশ্নে আমার কাছে জানতে চাইছে উপযুক্ত তথ্য হতে
মোট চলতি সম্পদ ও মোট স্থায়ী সম্পত্তির পরিমাণ নির্ণয় করো। সোজা কথা হচ্ছে আমি এখানে সম্পত্তির পরিমাণই বের করব, কিন্তু কি কি সম্পদ? চলতি সম্পদ আর স্থায়ী সম্পত্তির পরিমাণ। চলতি সম্পদ আর স্থায়ী সম্পত্তির পরিমাণটা আমি আসলে এখানে বের করব। চলতি সম্পদ আর কি স্থায়ী সম্পত্তির পরিমাণ এখানে আমরা বের করব, তাই না? আচ্ছা, উপরে যে আঁকাঝোঁকা আছে এগুলো আমি একটু মুছে দিই, তাহলে আসলে তোমাদের জন্য বুঝতে একটু সুবিধা হবে। আচ্ছা, রেওয়া মিলে আমরা কখনোই আসলে সমন্বয়ের কাজগুলো করব না। আমি আবারও বলে দিচ্ছি, যদি সমন্বিত রেওয়া মিল না হয় তাহলে আসলে যেই সমন্বয় রিলেটেড আইটেমগুলো এটাকে আসলে রেওয়া মিলের সাথে অ্যাডজাস্ট করা উচিত না। এগুলো রেওয়া মিলের সাথে অ্যাডজাস্ট করাটা উচিত না যতক্ষণ পর্যন্ত আমাকে না বলে দিচ্ছে। যেমন এখানে বলা আছে ইজারা সম্পত্তি 10 বছর, তাহলে কি আমি ওই 10 বছরের মধ্যে 1 বছরের টাকা অবচয় দেখাবো আর 9 বছর টাকা সম্পত্তির দাম দেখাবো? না, যেহেতু আমাকে কিছু বলে নাই, আমার নিজে থেকে এই কাজটা করার কোনো প্রয়োজনীয়তা নাই। তাহলে আমি যদি চলতি সম্পত্তি আগে বের করি, চলতি সম্পত্তি বের করতে গেলে এই যে দেখো প্রাপ্য বিল, এটা একটা চলতি সম্পত্তি। ডাক্তার, মনিহারি, ইজারা সম্পত্তি। আচ্ছা, ইজারা সম্পদ এটা একটা স্থায়ী সম্পত্তি। অগ্রিম ভাড়া, ভাড়া একটা ব্যয়, ব্যয়ের টাকা আমি অগ্রিম দিছি, এটা একটা চলতি সম্পত্তি। বিনিয়োগের অনাদায়ী সুদ, এটা একটা চলতি সম্পত্তি। অফিস সরঞ্জাম, এটা একটা স্থায়ী সম্পত্তি। প্রাপ্য কমিশন, এটা একটা চলতি সম্পত্তি। মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্য, এটা একটা চলতি সম্পত্তি। ব্যাংকে জমার উদ্ধৃত্ত, এটা একটা চলতি সম্পত্তি। আমার কাজ হচ্ছে চলতি সম্পত্তিগুলো যা যা ছিল আমি সেটা এখানে লিখলাম, যেটা ছিল। আর দীর্ঘমেয়াদী বা স্থায়ী সম্পত্তি যা যা ছিল ওটার পরিমাণ আমি লিখলাম। যেহেতু আমাকে ইন্ডিভিজুয়াল বলছে, আমাকে কিন্তু বলে নাই মোট সম্পত্তি বের করো বা চলতি সম্পদ ও স্থায়ী সম্পদ মিলায় মোট কত এটা বের করো, আমাকে বলে না। আমাকে বলছে মোট চলতি সম্পদ ও মোট স্থায়ী সম্পত্তি বের করো। মোট চলতি সম্পদ ও মোট স্থায়ী সম্পদ। তাহলে আমার এখানে মোট চলতি সম্পত্তি আছে 1,24,500, মোট স্থায়ী সম্পত্তি আমার এখানে আছে হচ্ছে 3 লক্ষ টাকা। তাহলে ভাই যোগ করে দাও, মানে এখন হিসাব ক্লোজ করে দাও। হিসাব ক্লোজ করলে একটু খেয়াল করে দেখো আমাদের এখানে কি আসে। সোনালী এন্টারপ্রাইজের চলতি সম্পত্তির পরিমাণ কত? 1,24,500 এবং স্থায়ী সম্পত্তির পরিমাণ কত? স্থায়ী সম্পত্তির পরিমাণ হচ্ছে 3 লক্ষ টাকা। স্থায়ী সম্পত্তির পরিমাণ কত? 3 লক্ষ টাকা, তাই না? তাহলে এই যে আমরা এতক্ষণ যে প্রশ্নটা সমাধান করলাম এটা আমাদের ছিল কুমিল্লা বোর্ড 2024-এর একটা প্রশ্ন। এর পরবর্তীতে আমরা আসলে চট্টগ্রাম বোর্ড 2024-এ যে প্রশ্নটা এসেছিল আমরা ওই প্রশ্নটা এর পরের পর্বে সমাধান করব। তোমরা যারা চট্টগ্রাম বোর্ড 2024-এর প্রশ্নটা বই থেকে বুঝতে পারছো না তারা বইয়ের মধ্যে যে কিউআর কোডটি রয়েছে সেটা স্ক্যান করবা। স্ক্যান করলে দেখবা তোমাদের সামনে চট্টগ্রাম বোর্ড 2024-এর যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি চালু হয়ে যাবে, সেই প্রশ্নের ভিডিও ক্লাসটি চালু হয়ে যাবে। আর যারা বইটা এখনও সংগ্রহ করো নাই তোমরা এই যে 1-2টা কন্টেন্ট কিন্তু ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে দেখতে পাচ্ছ। আমরা ঠিক এইভাবে আমাদের পুরো বইটা তোমাদেরকে সমাধান করে দিব। পুরো বইটা, বইয়ের পুরোটা এমসিকিউ, বইয়ের সবগুলো সৃজনশীল আমরা এইভাবে পর্যায়ক্রমে তোমাদেরকে সমাধান করে দিব। তোমাদের কাজ হচ্ছে যদি তোমাদের ওই উচ্চাকাঙ্ক্ষা থাকে, যদি তোমরা চাও যে তোমরা আসলে হিসাব বিজ্ঞানে ভালো করতে চাও, তাহলে এই ইজি অ্যাকাউন্টিং বইটা সংগ্রহ করে ফেলবা এবং যত দ্রুত পারো তত দ্রুত সংগ্রহ করে ফেলবা। তোমাদের সবাইকে শুভকামনা জানিয়ে আমি আমার আজকের এই পর্বটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।